এই গল্পটি সম্পূর্ণরূপে লেখকের কল্পনাপ্রসূত। এই গল্পের চরিত্র, স্থান ও ঘটনার যে কোনো সাদৃশ্য যদি বাস্তব জীবনের কোনো ব্যক্তি, পরিবার বা সম্প্রদায় বা প্রতিষ্ঠানের সাথে মিলে যায়, সেটি সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত। গল্পের উদ্দেশ্য কেবলমাত্র শ্রোতাদের বিনোদন করা। এতে বর্ণিত কোনো ঘটনার বর্ণনা, সংলাপ বা পরিমণ্ডল বাস্তবে ঘটেছে এমন অর্থ প্রচার করা হলে তা সঠিক হবে না। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, বরাবরের মতো হাজির হলাম আরেকটি গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে আজকের এই নতুন এপিসোডে। তবে জানিয়ে রাখি, আপনাদের উদ্দেশ্যে আমাদের গত এপিসোডে যে ধাঁধার প্রশ্নটি রাখা হয়েছিল তার সঠিক উত্তর যারা দিয়েছেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। এবং আজও কিন্তু গল্পের শেষে থাকছে আরেকটি মজাদার ধাঁধা। তার সঠিক উত্তর দিয়ে আপনার নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। আজ আপনি শুনতে চলেছেন লেখক অপূর্ব সেনের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, শেওড়া তলার চায়ের দোকান। সাঁঝের পরে পুকুরঘাট দিয়ে ধোঁয়া ধোঁয়া কুয়াশা উঠে এলো। এই গোপীনাথ সামন্তদের পুকুর পাড়ে রয়েছে একটা প্রকাণ্ড শেওড়া গাছ, আর সেই গাছের নিচে খড়ের ছাউনি দেওয়া মাটির দেয়ালের সেই চায়ের দোকান। কেরোসিনের বাতিতে হলুদ আলো, ছাকনি থেকে উঠতে থাকা কালো চায়ের গন্ধ। গ্রামের খেটে খাওয়া মানুষজনের আড্ডায় ধীরে ধীরে গম গম করে উঠত। কেউ পুরনো তাসের ঝকঝকে পাতায় হাত বোলাতো, কেউ পান সুপারি চিবিয়ে নিঃশব্দে তাকিয়ে থাকতো রাস্তার দিকে। আর দূরে বাঁশ ঝাড়ে শিমুল পাতার মতো হালকা পাতার শব্দে মিলিয়ে যেত ঝিঁঝির ডাক। এমনই এক সন্ধ্যায় আড্ডার গোল টেবিল ভাঙিয়ে কথার ঢেউ উঠল ভূতপুরি নিয়ে। দুধওয়ালা মধুসূদন হেসে বলল, ওসব খালি মন ভোলানো গল্প, রাত বাড়লেই কেমন কেমন যেন লাগে, ব্যাস এইটুকুই। কথাটা শেষ হতেই কোণের বেঞ্চে বসে থাকা পুরনো দিনের ব্রাহ্মণ বৃদ্ধ যদুনাথ চট্টোপাধ্যায়, যার কপালে চন্দনের দাগ, কানে সোনার কাঁটা আর তার কুঁচকে যাওয়া শরীরটাতে পইতে জড়ানো, শান্ত স্বরে বললেন, সব কিছু মন ভোলানো নয় বাবা। কিছু কিছু ঘটনার সামনে দাঁড়ালে শরীরের ভিতর শির দ্বারা যেমন আপনি সোজা হয়ে যায়, তেমনি চোখে না দেখা গেলেও বিশ্বাস করাও দুঃসাধ্য। শুনলে মনে হবে গল্প, কিন্তু গল্প নয়। সঙ্গে সঙ্গে তেলি হরেকৃষ্ণ কৌতুকে চশমা নামিয়ে জিজ্ঞেস করল, তাহলে কাকাবাবু, আপনার সঙ্গেও নাকি এমন কিছু ঘটেছিল? হ্যাঁ। যদুনাথ বাবু চায়ের পেয়ালায় ধোঁয়া ওড়াতে ওড়াতে একবার তাকিয়ে নালিশের মতো মৃদু হেসে বললেন, ঘটেছিল। আর মানুষকে একটা কথা মনে রাখতে হয়, রাত যত গাঢ় মানুষের অহং তত নরম। চোখ যা দেখে না, কান তা আগেই টের পায়। তবে শোনার ধৈর্য থাকলে তবেই বলি। আমি হলপ করে বলছি, ভয় পাবে। বাইরে মুখে নাই মানো, ভিতরে ঠান্ডা হয়ে যাবে হাতের তালু। কথাটা শুনে আড্ডার ভেতর কৌতূহলের নদী ফুলে উঠল। তাস থেমে গেল। একে একে সবাই অনুরোধ করতে লাগলো। বললেন, কাকাবাবু, আজ আর তাস নয়, আপনার কাহিনী শোনা যাক। যদুনাথ বাবু কিছুক্ষণ চুপচাপ বসলেন, যেন দূরের কোনো দেয়ালে ঝুলে থাকা স্মৃতির দিকে তাকিয়ে। তারপর দীর্ঘশ্বাস ফেলে দুহাত পেয়ালার উষ্ণতায় সেঁকে নিয়ে চুমুকে চায়ের স্বাদ পরীক্ষা করলেন। কণ্ঠস্বর নিচে নামিয়ে বললেন, তবে শোনো, সেদিনও এমনই এক সাঁত ছিল, আর কেরোসিন ল্যাম্পের মৃদু দুলে ওঠা আলো হয়ে। যদুনাথ বাবু চায়ের পেয়ালাটা মাটির টেবিলে নামিয়ে রেখে ধীরে ধীরে বলতে শুরু করলেন, যেন তিনি আবার ফিরে গেলেন সেই বহু বছর আগেকার সেই দিনে। সেসব তো আর একটানা জীবনের কাহিনী নয় রে ভাই, কিছু বিক্ষিপ্ত ঘটনা, কিন্তু এক সুতোয় গাঁথা। তোমরা নিশ্চয় জানো, আমাদের ব্রাহ্মণদের জীবনে সবচেয়ে বড় আচার হলো উপনয়ন, পৈতে হওয়ার নিয়ম। কতটা জানো তা আমি বলি না, তবে এটুকু জেনো,
সামান্যতম ভুল করলে তার মাসুল দিতে হয় ভয়ঙ্করভাবে। আমি তখন নিতান্তই বালক, 12 কি 13 বছর বয়স। মনটা ছিল ভীষণ চঞ্চল। পড়াশোনার থেকে মাঠের খেলা, নদীর জলে ঝাঁপ দেওয়াই বেশি প্রিয়। অথচ সেই দিনেই আমার জীবনে শুরু হলো এমন এক অধ্যায় যার কথা মনে পড়লেই আজও বুকের ভেতরটা কেমন শিরশির করে ওঠে। দুধওয়ালা মধুসূদন কৌতূহলী চোখে ঝুঁকে এসে বলল, তাহলে কাকা বাবু কি কি ঘটেছিল সেদিন বলুন তো? কিসের ভুল করেছিলেন? যদুনাথবাবু গম্ভীর স্বরে বর্ণনা শুরু করলেন। আমাদের উঠোনে কুশে রঙের আলপনা আঁকা হলো। মাঝখানে একটি পিঁড়ি। উত্তরমুখী হয়ে বসেছেন আচার্য দেবব্রত, গ্রামের নামকরা পুরোহিত। তার গলায় গাম্ভীর্যের ভারী রেশ, চোখে শাস্ত্রের দীপ্তি। আমি তখন সাদা ধুতি পরে শিরদাঁড়া সোজা করে বসে আছি। আমার বাঁ কাঁধে শোভা পাচ্ছে নির্মল যজ্ঞোপবীত। কোমরে বাঁধা হয়েছে মঞ্জির মেখলা, হাতে দণ্ড, কাঁধে ছোট অজিন। সবই প্রতীক, কিন্তু প্রতীক যেন ভারী দায়িত্বের। আমার গুরু গম্ভীর স্বরে বললেন, এগুলি খেলনা নয়, এ হলো স্মরণ। শরীরকে নিয়ন্ত্রণে রাখা, ইন্দ্রিয়কে নিয়মানুবর্তিতায় আনা, বাক্যকে সত্যে বেঁধে রাখার স্মরণ। বুঝেছ? তারপর এলো সেই মুহূর্ত, গায়ত্রী উপদেশ। গুরু প্রথমে ধীরে ধীরে শ্বাস নিয়ন্ত্রণ করে ছন্দবদ্ধভাবে উচ্চারণ করলেন। আমি প্রথমে তোতলালাম, শব্দ আটকে গেল গলায়, কিন্তু তৃতীয়বারেই ছন্দটা ধরতে পেরেছিলাম। আর তখন মনে হলো কেমন এক অদ্ভুত শিহরণ বয়ে গেল শরীরের ভেতর দিয়ে। আমার ছোট্ট বুক যেন এক নতুন দায়িত্বে ভরে উঠল। এই আচারের শেষে গুরু বললেন কয়েকটি কঠোর নিয়ম। শোনো, প্রতিদিন ত্রিকাল সন্ধ্যা বন্দন করবে, ভোরে, দুপুরে, সন্ধ্যায়। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যায় গায়ত্রী জপ করবে। আর মনকে শান্ত রেখে ব্রহ্মচর্য পালন করতে হবে, কিন্তু সত্য বাক্য বলবে। অন্যের অন্নে সংযম করবে, অশ্লীল বাক্য বর্জন করবে। মদ, মাংস স্পর্শ করা যাবে না। শুচি থাকতে হবে সর্বদা। যজ্ঞোপবীতকে শুচি রাখতে হবে। ছিঁড়ে গেলে বা নাপাক হলে শুদ্ধ করে বদলাতে হবে। আচার্যকে সেবা করবে, পিতৃসেবায় অবহেলা করবে না। অন্ন গ্রহণে বিধি মানবে। ডান হাতে ভোজন আর বৈদ্যশাস্ত্রের নিষিদ্ধ সময়ে কখনো যাবে না। আরেকটি কথা মনে রাখবে, রাত্রে নির্জনে জপে ভয় পেলে চলবে না, কারণ ভয়ই হলো অশুচির প্রথম দরজা। যদুনাথবাবু কিছুক্ষণ থামলেন, যেন স্মৃতির ধুলোয় চাপা গন্ধ এখনো তার বুক জুড়ে আছে। তারপর আবার বললেন, শেষে গুরু এক অদ্ভুত সতর্ক বাণী দিলেন। ব্রত ভাঙলে ফল আছে, তা শুধু শাস্ত্রের শাস্তি নয়, মন এবং পরিবেশেও তার সাড়া দেয় নাকি। কিছু ফল আসে দৈব থেকে, কিছু আসে নাকি অদৃশ্য জগৎ থেকে। তবে তখন আমি এসব কথার গভীরতা বুঝিনি, কিন্তু বিশ্বাস করো, খুব শিগগিরই বুঝেছিলাম কি ভয়ঙ্কর অর্থ লুকিয়ে আছে এর মধ্যে। এতটুকু বলে যদুনাথবাবু হঠাৎ থেমে গেলেন। ঝিঁঝির ডাক আর বাতাসে দুলতে থাকা কেরোসিন লণ্ঠনের আলো সবকিছু যেন দাঁড়িয়ে রইল এক অজানা আশঙ্কার সামনে। উপনয়নের দিনটি শেষ হতেই আমাকে আলাদা করে একটি ঘরে শোবার জন্য রাখা হলো। সারা জীবন আমি কখনো একা ঘুমোইনি, সর্বদা মায়ের আঁচলের আড়ালে বা বাবার পাশে নিশ্চিন্তে চোখ লেগেছে। কিন্তু সেদিন যেন নিয়মের খাতিরেই আমাকে সেই টিমটিমে হ্যারিকেন বাতির জ্বলা একটা ঘরে একা শুতে হলো। যাওয়ার আগে
মা আমাকে বারবার সাবধান করলেন। শোনো যদু, আজ রাতে একদম বাইরে বেরোবে না। ঘরের উত্তর কোণের ওই জানলাটাও খোলার চেষ্টা করবে না। শুচিতা বজায় রাখতে হয়, ব্রত রক্ষা করতে হয়। এই প্রথম রাতেই যদি ভুল করো তবে দেবতাও ক্ষমা করবেন না। আমি কেবল ঘাড় নেড়ে সম্মতি জানালাম, কিন্তু মনের মধ্যে তখনও শিশুসুলভ অস্থিরতা, কৌতূহল আর চঞ্চলতা। সত্যি কথা বলতে কি, সেই প্রথম রাতেই আমি মায়ের বারণ ভেঙেছিলাম। রাত তখন প্রায় অর্ধরাত্রি। চারপাশের ঘরগুলো নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে কোথাও গরুর ঘুমন্ত গুঞ্জন বা তালপাতার খসখসানি শোনা যায়। বাড়ির সবাই ঘুমে অচেতন, অথচ আমার চোখে ঘুমের ছিটে ফোঁটাও নেই। বুকের ভিতর কেমন যেন ধরফর করছে। বারবার মনে হচ্ছিল দরজার বাইরে যেন কেউ দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। কখনো আবার মনে হতো জানালার গায়ে কেউ নিঃশব্দে ভর দিয়ে দাঁড়িয়ে ভেতরটা দেখছে। ভয় আর উদ্বেগে ঘাম হচ্ছিল, অথচ পেটের ভেতর খিদের শূন্যতা জ্বালা করে যাচ্ছিল। সারাদিন উপবাসে কাটিয়েছিলাম, সেই ক্ষুধা সহ্য করতে না পেরে কোমরে গামছা বেঁধে বসে রইলাম, যেন অন্তত চাপটা সামলাতে পারি। ঘরের ভেতরটাও ছিল সাদামাটা, কাঁচা মাটির মেঝে, কোণে ধূপের অবশিষ্ট গন্ধ, দেয়ালে ঝোলানো শুকনো তুলসী মালা, আর টিমটিমে আলোয় নড়বড়ের ছায়াগুলো কেমন যেন অচেনা আকৃতির মতো লাগছিল। সময় যত গড়ালো ভয়টা অদ্ভুতভাবে কমতে লাগলো। মনে হচ্ছিল সবকিছুই স্বাভাবিক, যেন অন্য কোনো দিনের মতোই রাত। এই নিশ্চিন্তির ভরসাতেই আমি দুঃসাহস দেখালাম। আলতো করে দরজাটা খুলে বাইরে বেরোলাম। আমাদের ঘরের সামনেই একটা খোলা উঠোন, ডান দিকে গোয়াল ঘর, বাঁ দিকে সারি সারি কাঁচা ঘর, যেখানে পরিবারের অন্যরা ঘুমিয়ে, আর সোজাসুজি সামনে রান্নাঘর। চাঁদের আলো ওই উঠোনটা ফ্যাকাশে সাদা। পাটকাঠির বেড়া ঠেলে রান্নাঘরে ঢুকলাম। অন্ধকারে হাতড়ে হাতড়ে এগিয়ে গিয়ে একটা হাড়ির তলায় সামান্য দুধ আর কিছুটা ভাত খুঁজে পেলাম। ক্ষুধার জ্বালায় সেই দুধ ভাত আমার কাছে যেন অমৃতের মতো মনে হলো। লোভ সামলাতে পারিনি, গোগ্রাসে সবটা শেষ করলাম। তবে খেতে খেতে বারবার চোখ পড়ছিল বাইরে, যেন কেউ চুপি চুপি আসছে কিনা, তাই তাকিয়ে থাকলাম সন্তর্পণে। খাওয়া শেষ করে উঠোনে বেরিয়ে এলাম। পাটকাঠির বেড়া ঠেলে দরজা বন্ধ করেই যখন ঘুরলাম, তখনই দেখলাম উঠোনের মাঝখানে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সে ছায়া মানুষের মতো নয়, অস্বাভাবিক লম্বা, মাথাটা যেন আকাশের দিকে ছুঁতে চাইছে। তার দেহ থেকে কোনো আলো নেই, আবার আলোর মতোই ঘন ঘন কালো আভা। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার পা মাটিতে ছুঁয়নি। বাতাসের ওপর ভর করে ভেসে ভেসে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। বুকের ভিতরটা হিম হয়ে গেল, শরীর অবশ। আমি আর সহ্য করতে পারলাম না, প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে ঘুম ভেঙে গেল সবার। বাবা, মা, আত্মীয়রা উঠোনে বেরিয়ে এলেন। বাবা ধমক দিয়ে বললেন, এই রাতে বাইরে বেরিয়েছিস কেন? কি করতে এসেছিলি? আমি গোপনে দুধ ভাত খাওয়ার কথা লুকিয়ে গেলাম। বাবা তখনই শুদ্ধিকরণের মন্ত্র জপ শুরু করলেন। তারপর আমাকে টেনে নিয়ে গেলেন পুকুর ঘাটে। মাঝরাতে ঠান্ডা জলে স্নান করিয়ে নতুন সাদা বস্ত্র পরিয়ে আবার ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দিলেন।
আমি তখন শিউরে শিউরে কাঁপছিলাম। সেই ছায়ার রূপ আজও আমার চোখের সামনে ভাসে, যেন নিস্তব্ধ রাতের আকাশে কোনো অদৃশ্য শক্তি আমাকে চিরকাল তাড়া করে বেড়াচ্ছে। যদুনাথ বাবুর কণ্ঠ থেমে গেল। দোকানের ভেতরে বসা প্রত্যেকের বুকের ভেতর হিমেল বাতাস বয়ে গেল, আর লণ্ঠনের আলো যেন আরো কাঁপতে কাঁপতে নিভে যাবার মতো হলো। দুধ ভাত খেয়ে পেট ভরেছিল, শরীরটা ভারী লাগছিল। টিমটিমে হ্যারিকেনের আলোয় চোখ আধ বোঝা হয়ে এলো। বাইরে থেকে ভেসে আসছিল দূরের শেয়ালের ডাক, যেন শুনতে শুনতেই রাতকে আরো গভীর করে তুলছিল। আমি 3 বার গায়ত্রী মন্ত্র জপ করলাম। তারপর ধীরে ধীরে তন্দ্রার ঘরে ডুবে গেলাম। কিন্তু সেই ঘুম শান্ত ছিল না, বরং ভয়াবহ। স্বপ্নে দেখলাম গ্রামের শেষ মাথার কাঁচা মাটির পথ ধরে আমি হাঁটছি বিলের দিকে। হঠাৎ দেখি এক সম্ভ্রান্ত বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, কাঁধে যজ্ঞোপবীত, গায়ে কেবল সাদা ধুতি, ন্যাড়া মাথায় টিকি, আর তার শরীর অস্বাভাবিক দীর্ঘ, প্রশস্ত, দানবীয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল এই যে তার পা মাটিতে পড়েনি, তিনি বাতাসের মধ্যে দুলে আছেন। চারপাশে ভিজে মাটির গন্ধ, হাওয়ার মধ্যে অদ্ভুত শীতলতা। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আমি নেমে আসব। আমি শিউরে উঠে স্বপ্নের মধ্যে মন্ত্র জপ করতে লাগলাম। কেমন করে যে সেই রাতটা পার হলো বুঝতেই পারিনি। ভোরের আলো ফুটতেই যেন ভয়ের অন্ধকার কর্পূরের মতো মিলিয়ে গেল। পরদিন ভোরে শুরু হলো আরেকটি আচার, ভিক্ষাচরণ। গলায় যজ্ঞোপবীত, কাঁধে দণ্ড, এসব নিয়ে আমি গৃহে গৃহে গিয়ে বললাম, ভিক্ষাং দেহি। ঘরের দরজা খুলে মহিলারা সামান্য চাল, ডাল, শাক বা ফল দিল। এটি শুধু ভিক্ষা নয়, এটি অহং ত্যাগের শিক্ষা। আমাদের শেখানো হতো ব্রাহ্মণ বলে কিছু পাওয়ার নয়, বিনয়ী হয়ে প্রার্থনা করে গ্রহণ করতে হবে। ছোট ছোট গ্রাসে সেই ভিক্ষার অন্ন আমাকে শেখাচ্ছিল মানুষের কাছে বিনীত হওয়ার মানেই শ্রেষ্ঠত্বের সূচনা। সন্ধ্যায় পুকুর ঘাটে গুরুদেব আমাকে সন্ধ্যা বন্দন শেখাচ্ছিলেন। স্নিগ্ধ বাতাস বইছিল, সূর্যাস্তের লাল আভা জলে প্রতিফলিত হচ্ছিল। আমি মন্ত্র জপ শিখছিলাম মনোযোগ দিয়ে। আর ঠিক সেই সময় দূরে দাঁড়িয়ে আমারই ছেলেবেলার কয়েকজন বন্ধু হাসাহাসি করতে লাগলো। আমি একবার মাথা তুলে তাকালাম, তারপর ঠিক করে হেসে ফেললাম। তখনই লক্ষ্য করলাম গুরুদেবের দৃষ্টি। তিনি গম্ভীর মুখে কিছু না বলে কমণ্ডলুর জল আমার মুখে ছিটিয়ে দিলেন। গলার স্বর ভারী হয়ে উঠল। ব্রত ভাঙে প্রথম হাসিতে, অশ্লীল নয় এমন ব্যঙ্গ হাসি। তারপর ভয় আসে, তারপর আসে অলসতা। এই দিনে মিলে মন্ত্রের দড়ি আলগা করতে চায়। আমি তখন সেই কথার মানে বুঝিনি, কেবল গম্ভীর হয়ে মাথা নুইয়ে রেখেছিলাম। কিন্তু সেই রাতেই এর পরিণতি টের পেলাম। আবার একা শুয়েছিলাম ঘরে। ভেবেছিলাম আজ আর কিছুতেই বাইরে বেরোবো না, যতক্ষণ না ভোর হয়।
কিন্তু হঠাৎ শুনতে পেলাম জানালার কপাটে টক টক শব্দ। বুকটা ধরফর করে উঠল। ধর্মর করে উঠে বসে আবার গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, বারবার ছন্দ ভেঙে যাচ্ছিল, শব্দ গলায় আটকে যাচ্ছিল। হঠাৎ চোখের সামনে এমন এক দৃশ্য ফুটে উঠল যা আজও আমি ভাষায় বোঝাতে পারি না। ঘরের দেয়ালে কেউ যেন অদৃশ্য এক হাত দিয়ে চুনের দাগ কেটে দিচ্ছে, আর সে দাগ ধীরে ধীরে যজ্ঞোপবীতের মতো আকার নিচ্ছে। একেবারে আমার গলায় ঝোলানো পৈতের প্রতিরূপ। কিন্তু কে টানছে, কার হাত, কার উপস্থিতি? দাগগুলো ক্রমশ মোটা হতে হতে একসময় বাঁক নিয়ে অদ্ভুতভাবে একটা হাসি মুখের মতো আকার ধারণ করলো। সাদা দেয়ালে কালচে চুনের আঁকি বুকি যেন অন্ধকারে জল জল করতে লাগলো। আর তখনই হঠাৎ মনে পড়ল, সন্ধ্যার সময় আমি যে হেসেছিলাম সেটাই ছিল আমার ভুল। সেই হাসির অপমানের ফলই আমি দেখছি। মন্ত্রের শক্তি আলগা হলে অদৃশ্য শক্তি কেমন ভয়ঙ্করভাবে আক্রমণ করে। যদুনাথ বাবু গরম চায়ে চুমুক দিয়ে গলা ভিজিয়ে নিলেন। তারপর বয়ানের স্রোতে ভেসে গেলেন আরো গভীরে। আমাদের গ্রামের প্রাচীন শিব মন্দিরে ছিলেন এক বৃদ্ধ পুরোহিত। চিরদিনের ধুতি পরা, কপালে ভস্য লেপা, চোখে যেন এক অন্য জগতের গাম্ভীর্য। উপনয়নের কয়েকদিন নিয়ম নিষেধ পেরিয়ে গিয়েছিল তখন। এক সকালে প্রসাদ আনতে গিয়েছিলাম মন্দিরে। পুরোহিত দাদু আমার দিকে তাকিয়ে বললেন, শোনো যদু, এখন তোমার বইতে পড়েছে, তাই সাবধানে চলাফেরা করতে হবে। কিন্তু অসুচ জায়গায় পা দিও না, অপবিত্র খাদ্য মুখে দিও না। প্রতিটি দিন শুচিতা বজায় রাখতে হবে, কেমন? কারণ একটুখানি ভুলও ভয়ঙ্কর ফল বয়ে আনতে পারে। মনে রেখো, ব্রাহ্মণ যদি সূচি ভঙ্গ করে তবে তারই ছায়ায় দেখা দেয় অদ্ভুত ভয়, যাকে আমরা বলি ব্রহ্মদৈত্য। আমি কৌতূহলী বালক, বিস্ময়ে জিজ্ঞাসা করেছিলাম, ব্রহ্মদৈত্য আবার কি দাদু? ব্রাহ্মণদের অকাল মৃত্যুর আত্মা, যাদের উপনয়ন বা গায়ত্রী ব্রত অসম্পূর্ণ থেকে গেছে, তারা শান্তি পায় না। আর সেই অপূর্ণ আত্মা হয়ে ওঠে ব্রহ্মদৈত্য। এরা অন্য ভূতের মতো নয়, অভিশপ্ত শক্তি এদের শরীরে। চোখ দিয়ে নাকি সাদা ধোঁয়া বেরোয়, আর এদের উপস্থিতি মানেই সর্বনাশ। যাকে আক্রমণ করে তার ঘর সংসার ভাঙে, রোগ বালাই, দুর্ঘটনা, অকাল মৃত্যু, যা কিছু সর্বনাশ ভাবতে পারো সব নিয়ে আসে। রাতের আঁধারে এরা মাটিতে পা দেয় না, বাতাসে ভাসে। আর যাকে লক্ষ্য করে তার মন্ত্রের দড়ি পর্যন্ত ছিঁড়ে যায়। কথাগুলো শুনে আমার বুকটা কেঁপে উঠেছিল, কিন্তু কিছুই বুঝেনি তখন। আর এরপর এলো আমার উপনয়নের পর প্রথম অমাবস্যা। বাড়িতে কঠোর নিয়ম, জল শুদ্ধ করে আচমন করে তবেই অন্নগ্রহণ। আমি মোটামুটি শিখে গিয়েছিলাম এইসব বিধি, কিন্তু আবারও ভুল করলাম।
বিকেলবেলা বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যাওয়া আমার নিত্য অভ্যাস। আমরা খেলা করতাম গুলি, কঞ্চি লাঠি, লাটিম, কখনো বা কানামাছি। মাঠের একপাশে অনেকটা জায়গায় মাছের আঁশ, মুরগির পালক আর ছাল ছড়িয়ে আছে। সম্ভবত কয়েকদিন আগে কারা যেন বনভোজন করেছিল সেখানে। খেলার উন্মাদনায় খেয়াল করিনি, অলক্ষ্যে আমি সেগুলোর উপরেই পা দিয়ে ফেললাম। আর মুহূর্তেই যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ল, বুকটা কেঁপে উঠল। বুঝলাম সর্বনাশ হয়ে গেছে। তাড়াহুড়ো করে বন্ধুদের বললাম, তোরা খেল, আমি একটু আসছি। ছুটে গেলাম মিত্তিরদের পুকুর ঘাটে। বাঁধানো সিঁড়ির ধারে স্নান করতে নেমে পড়লাম। কিন্তু সেদিন পুকুর পাড়ের পরিবেশটা ছিল থমথমে। দাঁড়িয়ে থাকা লম্বা লম্বা তাল গাছগুলো যেন এক একটা দৈত্যের মতো আমার দিকে তাকিয়ে আছে। চারপাশে একটা নিস্তব্ধ ভয় ছড়িয়ে পড়েছিল। তবুও কোনো মতে স্নান সেরে শরীর শুদ্ধ করলাম। সেদিন আর খেলতে যাইনি, সোজা বাড়ি ফিরে এলাম। আমাদের বাড়িতে সন্ধেবেলায় প্রদীপ জ্বালানো, ধূপ ধুনো দেওয়া, এসব কাজ আমি নিজেই করতে ভালোবাসতাম। সেদিনও তাই করেছিলাম। তুলসী মঞ্চে মা ভোগ চড়িয়েছিলেন, কিছু লুচি, সামান্য সুজি। আমি ধূপদানি হাতে ধুনো দেখাচ্ছিলাম। আর তখনই হঠাৎ নাকে এলো এক উৎকট দুর্গন্ধ। গন্ধটা এত অদ্ভুত, মনে হচ্ছিল পচা মাংস, ভিজে শ্যাওলা আর দগ্ধ হাড়ের ধোঁয়া মিশে একসাথে ঘিরে ধরছে। বুক ধরফর করে উঠল, কিন্তু মন্ত্র জপ থামায়নি। ধীরে ধীরে ঘুরে ঘরের ভেতরে যেতে যাব, এমন সময় হঠাৎ প্রধান দরজা ঠেলে ঢুকে এলো একদল কুকুর। মুহূর্তের মধ্যেই তারা ঝাঁপিয়ে পড়লো তুলসী মঞ্চের ভোগের ওপর। লুচি সুজি ছিঁড়ে খেতে লাগলো, আর নিজেদের মধ্যে এমন কামড়াকামড়ি শুরু হলো যে রক্ত ঝরতে লাগলো মাটিতে। তাদের দাঁতের ফাঁক থেকে লালার সঙ্গে গল গল করে রক্ত পড়ছে। গর্জন, হাহাকার আর লড়াইয়ে উঠোনটা কেঁপে উঠল। আমি ভয়ে থ হয়ে দাঁড়িয়ে গেলাম। আর ঠিক তখনই দূর থেকে ছুটে এলেন মা। ভয়ে চিৎকার করে উঠলেন, কি সর্বনাশা অমঙ্গল হলো গো! আমি তখন বালক, বুঝতেই পারছিলাম না কি করব। কিন্তু একটাই উপলব্ধি হয়েছিল, এটা শুভ লক্ষণ নয়। এই পর্যন্ত বলেই যদুনাথ বাবু থামলেন। দোকানের মধ্যে তখন নিস্তব্ধতা। দলের মধ্যে থেকে আবার প্রশ্ন এলো, আচ্ছা কাকা, তুমি তো মাছের কাঁটা আর মুরগির ছাল ছোঁয়ার পর স্নান করে শুদ্ধ হয়েছিলে, তাহলে এত বড় ঘটনা ঘটলো কি করে? কুকুরের দল এসে ভোগ লুট করে নেওয়া, এ তো সত্যি সর্বনাশের ইঙ্গিত গো। হ্যাঁ, স্নান করেছিলাম ঠিকই, কিন্তু সেই স্নানের ভেজা বস্ত্র অনেকক্ষণ শরীরে রেখেছিলাম। যে বস্ত্র শরীরে পরিহিত ছিল, সেই বস্ত্রেই আমি উচ্ছিষ্টের ওপর পা দিয়েছিলাম। নিয়ম অনুযায়ী সঙ্গে সঙ্গে বস্ত্র পরিবর্তন করা উচিত ছিল। আমি দেরি করেছিলাম, আর সেই ভুলের ছায়ায় আমার শরীরের সঙ্গে ঘরে ফিরে এসেছিল। অমঙ্গলের অদৃশ্য ছায়া সেদিন থেকে আমায় ঘিরে ধরেছিল, যার ভয়াবহতা আমি হাড়ে হাড়ে টের পেলাম ঠিক সেই রাতেই। সেদিন রাতটা ছিল আর্দ্র আর দমবন্ধ। বাবা বাইরে খাটিয়ায় বসে হিসেবের খাতা মেলাচ্ছেন। মা রান্নাঘরে আঁচে ভাতের কলস বসিয়েছেন। ঘরের ভেতর কেরোসিনের কটু গন্ধ আর টিনের চালের তাপ মিলিয়ে এমন উষ্ণতা যে টেকা একেবারে দায়।
আমি হারিকেনের টিমটিমে আলোয় তালপাতার পাখা দিয়ে নিজেরই গায়ে হাওয়া করছি। অক্ষরের খাতায় পেন্সিল টেনে চলেছি, আর ঠিক তখনই কানে এলো টিনের চালের তলায় বাসা বেঁধে থাকা ঘুঘু পাখির ডাক। বহুদিনের কৌতূহল। আজ ফাঁকা ঘর দেখে খাটের ওপর জল চৌকি তুলে তার উপর দাঁড়িয়ে উকি দিলুম। আলো আঁধারিতে দেখলুম সত্যি ডিম ফুটে দুটি কচি ছানা নড়ে উঠছে। ছোট ছোট ঠোঁট খুলে নিঃশব্দে খাদ্য চায়। দেখে মনে কেমন এক যেন অনাবিল আনন্দ। আর নেমে আসতে গিয়েই অঘটনটা ঘটল। আমি খেয়াল করিনি খাটের পাশের একটা বাঁশের খুঁটিতে একটা গিঁট বেরিয়েছিল, আর সেই গিঁটে আমার পৈতেটা আচমকা আটকে একটা চ্যাক করে শব্দ করে ছিঁড়ে গেল। মুহূর্তে বুক ঠান্ডা, মুখ শুকনো, আর গুরুদেবের সতর্কবাণী মনে পড়ল। পইতে ছিললে সঙ্গে সঙ্গে অপমার্জন, আচমন, জপ আর প্রায়শ্চিত্ত করে নতুন উপবিদ ধারণ করতে হয়। কিন্তু বকুনি এড়ানোর শিশু সুলভ ভয়ে বুদ্ধি লোপ পেল। কায়দা করে ছেঁড়া দুই মাথা গিট বেঁধে গলায় জড়িয়ে ফেললাম। কাউকে কিছু জানালুম না। তবে এখন ভাবি, সেদিন যদি বাবাকে বলতুম হয়তো কিছুক্ষণ ধমক খেতুম, কিন্তু সেই রাতের মতো দুঃস্বপ্নের দৌড় গোড়ায় আমার যেতে হতো না। গভীর রাত যখন ঘনিয়ে এলো, গ্রামের চারপাশ নিস্তব্ধ। দূরের বাঁশ বনে বাতাস টেনে টেনে দীর্ঘশ্বাস ফেলে। কিছুক্ষণে বাবা মা দুজনেই পাশের খাটে ঘুমিয়ে পড়ে নাক ডাকতে শুরু করলেন। তবু আমার চোখে এলোমেলো ঘুম। কখন যে তন্দ্রা গেল জানি না। হঠাৎ বুকের ঠিক কাছে এক অদ্ভুত টান অনুভব করে চমকে উঠে বসি। হারিকেনের হলদে আলোয় দেখি পৈতেটা যেন সামান্য হাওয়ায় নিজে নিজে নড়ছে। না না, হাওয়া নয়, যেন অদৃশ্য আঙুলে কেউ সেটাকে আলগোছে তুলে দেখছে, তারপর ছেড়ে দিয়ে আবার টানছে। প্রথমে ভেবেছিলাম দৃষ্টিভ্রম, কিন্তু টানের কষ আমার দেহে দড়ির মতো টান ধরিয়ে দিল। আর পর মুহূর্তেই কানের কাছে কারোর শীতল নিঃশ্বাস মেশানো ফিসফিস শব্দ। শব্দের সঙ্গে সঙ্গে আমার জিভ যেন থেমে গেল। বাবাকে ডাকবো ডাকবো করে ঠোঁট নড়ল না। শরীর মন্ত্রবিদ্ধের মতো বিছানা ছাড়ল। খালি পায়ে মাটির শীতলতা গা বেয়ে উঠল। দরজার কাঠের খিল নিজেই কিনা জানি না চি করে সরে গেল। আমি নিঃশব্দে বারান্দা পেরিয়ে উঠোনে। চাঁদের ফ্যাকাশে আলোয় কুয়াশা লেপা মাটি আর তাল নারকেলের ছায়া লম্বা দাগ কেটে আছে। গোয়াল ঘরের কাছ থেকে গরুর গান এড়ে উঠবার ক্ষীণ শব্দ। অথচ আমি যেন নিজের নয়, গলার কাছে দড়ি পড়া কোনো পশু যাকে ধরে কসাইখানার পথে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আর সেই টান, সেই অবসাদ, সেই অসহায়তা, আমার নিজের অস্তিত্বটা যেন কেউ লাটাইয়ের ওঠানো ঘুড়ির মতো বেঁধে নিয়েছে। সুতো টানলেই আমি উঠছি, ঢিলে দিলেই থেমে যাচ্ছি। পদে পদে পৈতের গিটটা ত্বকে কেটে যন্ত্রণায় আগুন ধরায়। আর আমি বুঝতে পারি, একটুখানি মিথ্যে, একটুখানি নিয়মভঙ্গ, একটুখানি ভয়, এই দিনের জোতেই
যে অদেখা শক্তি আজ আমাকে নিজের সীমানা ছাড়িয়ে টেনে নিয়ে যাচ্ছে, সেখানে আলো নেই, আছে কেবল দীর্ঘ ছায়ার নিঃশব্দ আধিপত্য। আমি অদৃশ্য টানের সুতোয় বাঁধা ঘড়ির মতো গ্রামের পথ ধরে চলতে লাগলাম। শরৎকাল, কাশবনের সাদা ফুলগুলো রাতের নীল আলোয় পুরীর ধান কাপড়ের মতো মাঠের গায়ে বিছিয়ে রয়েছে। শিউলির ছড়ানো গন্ধ কুয়াশায় মিশে আর্দ্র, জমি ভিজে। দূরে শেয়ালের দীর্ঘ হাঁক। আর আমি যেন নিজেরই শরীর থেকে একটু দূরে হেঁটে চলেছি। আমার পা মাটিতে, মন কারো লাটাইয়ে বাঁধা। কতটা পথ এলাম জানি না, হঠাৎ খেয়াল করলাম দুপাশে ধুঁধো শূন্যতা, অন্ধকারে কেবল কালো ছোপ। শ্মশানঘাট। সেই অজানা টানে আমি ঢুকে পড়লাম ভেতরে। কাঁঠাল চাপার মিষ্টি উতলা গন্ধের সঙ্গে কেমন একটা কাঁচা গলনের কটু বাসনা মিশে বাতাস একেবারে ভারী। আমার বুকটা শিউরে উঠল। তোমাদের এই চায়ের দোকানের পিছনে যে শেওড়া গাছটা রয়েছে, এর থেকেও বড় প্রকাণ্ড একটা শেওড়া গাছ আমাদের শ্মশানেও ছিল, আজও আছে। সেই শেওড়া গাছের সামনে এসে পা থামালাম। দেখি গুঁড়ির মোটা ডাল জড়িয়ে পা ঝুলিয়ে বসে আছে এক প্রকাণ্ড অবয়ব। মানুষও নয়, দানবও নয়। তার পায়ের পাতাগুলো উল্টো দিকে ঘোরানো, ধুতি পরা লম্বা দেহে ঘন পশমের শিরশিরে রেশ, আর ঘাড়ের কাছ থেকে বুকে নেমে এসেছে এক পৈতে। সে পৈতে দড়ি নয়, যেন যেন শুকনো নারী। সদ্যজাত সন্তানের সাথে মায়ের যে নারীর অদৃশ্য সেতু থাকে, তারই চামড়া কুঁচনো প্রতিলিপি। আমার আমার নিঃশ্বাস গলায় আটকে গেল। সেই ছায়ামূর্তি ধপ করে ডাল থেকে নেমে দাঁড়াতেই পায়ের আঘাতে শ্মশানের শুকনো মাটি যেন কেঁপে উঠল। তার চোখ দুটো থেকে সাদা রঙের ধোঁয়ার সরু লকলকের নলি আকাশের মুখে উঠে যাচ্ছে। আর আমার মাথায় ঝন করে ভেসে উঠল শিব মন্দিরের পুরোহিতের সতর্কবাণী। ব্রহ্মদৈত্য। সে তখন গম্ভীর, পাথর খসানো কণ্ঠে বলল, পৈতে নিয়েছিস, নিয়ম মানিসনি, জপে জীব জড়াস, মন্ত্রে ছন্দ ভাঙিস, হাসিতে ব্রত ভাঙিস, অপবিত্রে পা দিয়ে বস্ত্র বদলাসনি, ছেঁড়া পৈতে গিট বেঁধে গলায় তুলিস, এসবই কি ব্রত? আমি ঠক ঠক করে কাঁপছি। গলায় শব্দ নেই, কেবল পৈতের গিটটা বুকের হাড়ে ছেঁকা দিচ্ছে। অবয়বটা একটা পায়ে গোলো, তারপর আবার বলল, ত্রিকাল সন্ধ্যা এড়িয়ে অলসতা, অপবিত্র খাদ্যের ছায়া, গুরু বচন অবহেলা, এসবের ফল তো রাতেই ধরা দেয়। মন্ত্র যখন আলগা হয়, দড়ি আলগা হয়। আলগা দড়ি দিয়ে কে না টানে? বলতে বলতে আশ্চর্য তার দেহের ভারী কাঠামো আস্তে আস্তে সংকুচিত হতে লাগলো। পেশির দানা থিতিয়ে গিয়ে ধোঁয়ার ফিকে পর্দা সরতে সরতে দাঁড়ালেন এক পরিচিত বয়োবৃদ্ধ। ধবধবে ধুতিতে সোজা পিঠ, কপালে টিকি, চোখে এক করুণ তেজ। আমি বিস্ময়ে দেখলাম, এই যে আমাদের ঘরে ঝোলানো সেপিয়া রাঙা সেই ছবিখানা, আমার প্রপিতামহ।
তিনি কাছে এসে খুব নরম অথচ গম্ভীর গলায় বললেন, ভয় পাস না, আমি তোর রক্তেই মানুষ। উপনয়নকালে আমিও ভুল করেছিলাম, মন্ত্রে ছন্দ ভেঙেছিলাম, ব্রত ভেঙেছিলাম, অহংকারে গিয়ে দাঁড়িয়েছিলাম। সেই পাপেই আমি দেহ ফেলে অদৃশ্য দড়ির জীব হয়ে রইলাম, যাকে তোরা ব্রহ্মদৈত্য বলিস। আমার উদ্দেশ্য তোকে ভয় দেখানো নয়, সতর্ক করা। বইতে দড়ি নয় স্মরণ, তাকে কখনো গিট বেঁধে লুকোনো যায় না, তাকে সূচিতে শৃঙ্খলায় শক্ত করে বাঁধতে হয়। তিনি ডান হাতের ঠান্ডা তালুটা আলতো করে আমার কপালে ঠেকালেন। তারপর অপরিচিত ভাষায় গুরুদের ব্যবহৃত কঠিন স্বরে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। শব্দগুলো প্রথমে অস্পষ্ট, তারপর ধীরে ধীরে দূরে, আরো দূরে, অনেক দূরে চলে গেল। শ্মশানের গাছগুলো ছায়া ঝাপসা হলো, আর আমার চোখে নেমে এলো এক নরম ঘন অন্ধকার। কেবল শেষবার শুনতে পেলাম, দড়ি শক্ত করে বাঁধিস বালক। তারপর সব শব্দ থেমে গেল, আর আমি শেওড়া গাছের তলাতেই ঢলে পড়ে নিস্তব্ধ হয়ে রইলাম। বাপরে বাপ, এ তো সাংঘাতিক ঘটনা গো। আপনার জায়গায় থাকলে তো আমরা একেবারে অক্কার যেতাম। তবে যদি সবটা সত্যি হয়। তার কথার শেষে আলগা এক হেসে ফেলার সুর ছিল, কিন্তু শব্দটা যেন গলা ধরা হয়ে রইল। যদুনাথ পুরোহিত মুখে পাতলা হাসি নিয়ে ধীর স্বরে বললেন, বিশ্বাস অবিশ্বাস সবই তোমাদের মনের ব্যাপার। তবু যদি সাহস থাকে চলো এখনই নিয়ে যাই শ্মশানের সেই শেওড়া গাছে, যেখানে আজও আমার প্রপিতামহ বাস করে। কই আছে কারো সাহস? চায়ের দোকানটির আভাস কমে এলো। লণ্ঠনের কচকচানি, কেটলির ফুটন্ত জলের শব্দ সবই অনবদ্য এক স্থবিরতায় ঢেকে গেল। কেউ মুখ খুলল না। কেমন এক অচলতা ছিল। মধুসূদনও কেবল চশমা নামিয়ে চোখ মুছল। ঠিক করল যেন সেও এই বিষয়ে আর ঠাট্টা করবে না। যদুনাথ পুরোহিত উঠে দাঁড়ালেন। তারপর ধীরে ধীরে হাওয়াই চপ্পলটা পায়ে গলিয়ে নিয়ে বাইরে বেরোনোর আগে পিছন ফিরে দোকানের দিকে একবার তাকালেন। সবাই স্বাভাবিক চোখে তার দিকে যেন তাকাচ্ছে না। তারা যেন যদুনাথ পুরোহিতের সামনে দাঁড়িয়ে থাকা তীব্র অদৃশ্যতারই ভাব দেখছে। কেরোসিন লণ্ঠনের ধোঁয়াটা হেমেন হেমেন উড়ে গেল। তবু কেউ আর কোনো আওয়াজ তোলেনি। শুনলেন শেওড়া তলার চায়ের দোকান। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের শেষে থাকছে আপনার জন্য একটি মজাদার ধাঁধা। আচ্ছা, একটু ভালো করে চিন্তা ভাবনা করে এই প্রশ্নের উত্তর দিন তো। এমন কি জিনিস রয়েছে যার নাম বললেই সেটা ভেঙে যায়? আবার বলছি, এমন কি জিনিস রয়েছে যার নাম বললেই সেটা ভেঙে যায়? খুব ভালো করে চিন্তা ভাবনা করে এই ধাঁধা সলভ করে সঠিক উত্তরটি আপনার নামের সঙ্গে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে বাছাই করা কয়েকটি নাম আগামী গল্পে অবশ্যই ঘোষণা করা হবে। আমাদের গত এপিসোডে ধাঁধাটি ছিল ভিজে গেলে কাজে লাগে, কখনো কোমরে কখনো মাথায় সাজে, গ্রামে শহরে সবার ঘরে আমি আছি আপন করে। বলতো আমি কে? এর উত্তরটা হবে গামছা। এবং সঠিক উত্তর যারা দিয়েছেন তাদের নাম আমি ঘোষণা করছি।
সঠিক উত্তর দিয়েছেন মৌমিতা শর্মা, স্বরূপ সাধুখা, অভিজিৎ ভৌমিক, মাছুম বিলল্লাল, দেবরাজ হালদার, অসীম, রনি দাস, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, পূজা মণ্ডল, শঙ্কর মণ্ডল, মিঠুন, গায়ত্রী, গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস, শেখ সাহারুল, মানস জানা, পারমিতা চৌধুরী, শুভঙ্কর দাস, অঙ্কিত সিং, শুভ্র মিশ্র, সুজিত মাঝি, পায়েল বর্মন, শেখ মুর্শিদ, রাজেশ পাত্র, শেখ মফিজুল, দীনেশ প্রামাণিক, সুমনা নাথ, অভিজিৎ নাথ, সৌমেন দে, মনতোষ চক্রবর্তী, বান্টি দাস, হিমসাগর এবং ধৃতি আচার্য। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে নিয়মিত জুড়ে থাকার জন্য। আগামীতে আরও ভালো ভালো গল্পের সঙ্গে মজাদার ধাঁধা আপনাদের জন্য আসতে থাকবে। তাই যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমাদের আরও দুটি চ্যানেল গপ্পখোর এবং অল ডে সাসপেন্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে টান টান উত্তেজনায় পরিপূর্ণ এক গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে আগামী এপিসোডে।